ভারতের হাসপাতালে আগুন, অন্তত 10 শিশুর মৃত্যু। বাংলাদেশ পাকিস্তানের নৌবাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। এবং টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। ভারতের উত্তর প্রদেশের ঝাঁসিতে একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত 10 শিশু মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির গণমাধ্যম জানায়, মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে NICU এ শুক্রবার রাতে আগুন লাগে। বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 54টি শিশু ভর্তি ছিল। অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যদের সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। তবে ঘরটিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে অন্যান্য খবর। ৭১-এ স্বাধীনতার যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দুদেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এই ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি ৩০০-রও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায়, নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে, ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্যেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে। তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। Well, the question that arises is now, how big of a threat does this impose on India? গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বগুড়ার দুপচাচিয়ায় ডিপ ফ্রিজে পাওয়া নিহত নারীকে তার ছেলে নয়, খুন করেছেন ভাড়াটিয়া আরেক নারী ও তার 2 সহযোগী দাবি করে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার মা উম্মে সালমাকে খুনের দায়ে 19 বছর বয়সী ছেলে সাদকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তখন জানানো হয়, প্রেমে বাধা ও হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে বিরোধের জেরে মাকে শ্বাসরোধ করে হত্যা করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে সাদ। এর 2 দিন পরেই ঘটনার উল্টো মোড় নেয় বিস্মিত নিহতের স্বজন ও স্থানীয়রা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়া উপজেলায় নিজ গৃহের ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার হাত পা বাঁধা মরদেহ। তদন্তে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। আটক করা হয় উম্মে সালমার মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজার রহমানকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মায়ের হত্যাকারী ছেলে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না, সেই হচ্ছে আত্মীয়স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তদন্তে নামে পুলিশ। সাদের দেয়া তথ্য আর নিহত সালমার 2টো মোবাইল উদ্ধার করা হয়। পর্যালোচনা করা হয় সিসিটিভির ফুটেজ, বের হয়ে আসে ভিন্ন চিত্র। পুলিশ জানায়, সালমার হত্যাকারী তার ছেলে নয়, তাদের ভাড়াটিয়া মাবিয়া ও তার 2 সঙ্গী।
যে মাস্টার মাইন্ড ছিল সেটা হলো মাবিয়া খাতুন, একজন ওই বাসার ভাড়াটিয়া, আর তার দুজন সঙ্গী ছিল, একজন হলো মুসলিম আর একজন হলো সুমন। ওর যে ভিডিও ফুটেজ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, 8:30টায় ক্লাস শুরু হয়, 1:10-এ শেষ হয়, এই পুরো 8 ঘন্টা 2টা ক্যামেরা 16 ঘন্টা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখি যে সে যথাসময়েই সেই তার ক্যাম্পাসে প্রবেশ করছে এবং যথাসময়ে সে বের হয়ে যাচ্ছে। পুলিশ জানায় গ্রেফতার 3 জনের মধ্যে মোসলেম উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। 3 জন আসামিকে ধৃত করেছে, তাদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ আদালতে প্রদান করেছে, আর 2 জনের বিষয়ে আমরা রিমান্ডের আবেদন করেছিলাম। 5 দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালত আমাদের রিমান্ডের আবেদন পর্যালোচনা করেন এবং আমাদের হিয়ারিং শুনে সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এদিকে হত্যাকাণ্ড তদন্তে র্যাবের মতো এলিট ফোর্সের এমন অপেশাদার কাণ্ডে হতভম্ব নিহতের পরিবার ও স্বজনরা। রাতে আমাকে আর আমার ছেলেকে নিয়ে যায়, ওখানে মধ্যরাতে মানে আমি পাশে ছিলাম, অনেক টর্চারই তার উপর হয়েছে আর কি। তো জানি না এর কারণে সে ভয় হয়তো যেভাবে হয়তো তার কাছে স্বীকারোক্তি করছিল। হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শক ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না, কারণ আমি আমার ছোট ভাইকে চিনি। বিশ্বাসের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ন তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন, তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে? এ বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের পক্ষ থেকে কেউ কথা বলেনি। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিয়মের তোয়াক্কা না করে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতে মোটা অঙ্কের টাকা লেনদেনের ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে গোপনে খাবারের ব্যাগে এই টাকা হাজতে ঢুকিয়ে লেনদেন করেছে বাদী বিবাদী। এদিকে ঘটনার সময় দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি গাজীপুরের টঙ্গী পূর্ব থানা হাজতখানার ভেতর থেকে গুনে গুনে টাকা দিচ্ছেন মুশতাক মোশাররফ টুটুল, পাশে বসা তার আইনজীবী ও ফুফাতো ভাই অ্যাডভোকেট জেএম ইব্রাহিম, আর টাকা নিচ্ছেন টুটুলের ব্যবসায়ী অংশীদার মোহাম্মদ মহিউদ্দিন ও তার সহযোগী আরিফুর রহমান। আইনজীবী ইব্রাহিম জানান, টুটুলের সাথে মহিউদ্দিনের ব্যবসায়িক লেনদেন ছিল। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। মামলায় হেরে যাওয়ার আশঙ্কায় পুলিশকে ম্যানেজ করে টুটুল ও তাকে আটক করায় মহিউদ্দিন। তারপর স্বজনদের চাপ দিয়ে থানা হাজতে টাকা দিতে বাধ্য করে। পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে টুটুল সরকার এবং আমি তার আইনজীবী প্লাস বড় ভাই হিসেবে আমাকে আটক করে সেখান থেকে এই টাকাগুলো ভয়ভীতি দেখাইয়া আদায় করে নিয়ে নেন। এ বিষয়ে চেষ্টা করেও মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে তাদের না জানিয়ে হাজতে বসে টাকা লেনদেন সম্পূর্ণ আইন বহির্ভূত। এই টাকা দিলে উনি ভাবছিলেন যে আর ওনাকে কোর্টে প্রডিউস করা হবে না, জেল হাজতে প্রেরণ করা হবে না। তো উনি ততক্ষণে কিন্তু মামলা হয়ে গেছে, উনি পুলিশকে না জানিয়েই তার সাথে এটা সমস্যাটা সমাধান করতে চেষ্টা করেছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। যে সেন্ট্রি ডিউটিতে ছিল তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়নি, সেই জন্য আমরা তাকেও ক্লোজ করেছি। এভাবে টাকা লেনদেন করায় মহিউদ্দিনের বিরুদ্ধে অন্য একটি মামলা করেছেন মুশতাক মোশাররফ টুটুল। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প নির্মাণের আগেই শুরু হয়েছে প্রতারণা। এমআরটি এর প্রকল্প পরিচালকের স্বাক্ষর জালসহ সিরিজ প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াসকম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। আসিফ সুমিতের বিশেষ প্রতিবেদন। বর্তমানে মেট্রো রেল চলছে রাজধানীর মিরপুর থেকে মতিঝিলের একটি রুটে। এই প্রকল্পের নাম এমআরটি লাইন 6। 2030 সাল পর্যন্ত ঢাকা ঘিরে যে 6টি মেট্রো রেল প্রকল্প রয়েছে তার একটি এই পূর্বাচলের এই জায়গাতে অবস্থিত। মূলত এই পূর্বাচল ডিপো থেকে মেট্রো রেল 1-এর যে ট্রেনগুলো ছাড়বে সেটি ভাটারা বাড্ডা হয়ে শেষ হবে কমলাপুরে। শুধু পরিকল্পনা ছাড়া আর কোনো কাজই যেখানে হয়নি বাকিগুলোর, সেখানে এমআরটি লাইন 1-এর ভুতুরে প্রকল্পের কাজের আদেশ নাকি পেয়েছে ওরাসকম কনস্ট্রাকশন নামের মিশরীয় এক কোম্পানি। কার্যাদেশে স্বাক্ষরও রয়েছে প্রকল্প পরিচালকের। শ্রমিক, দারোয়ান, ফোরম্যান সহ নানা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ইট, বালু, পাথর সহ শ্রমিক সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সাব কন্ট্রাক্টের কাজ। প্রতিষ্ঠান ভেদে নেওয়া হয় কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। তারা তাদের লোকবল নিয়োগের ম্যান পাওয়ারের
রেটগুলো আমাদেরকে দেয়, রেট লিস্ট দেয়, বেতন লিস্ট দিয়ে আমাদের সাথে একটা স্ট্যাম্পের চুক্তিনামা করে আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। মেট্রোরেলের জন্য একটা নোটিফিকেশন আমার দেখাচ্ছিল, যার ফলে ওইটা দেখে আমরা তাদের সাথে ইন্টারেস্টিং হই এবং তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যাই, তাদের সাথে একটা প্ল্যাটফর্মটাকে আমরা এগ্রিমেন্টে যাই। সেটা আবার পরবর্তীতে ফল হওয়াতে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট আবার বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে কাজ থেকে এগ্রিমেন্ট করি। ভয়ঙ্কর এই সিরিজ প্রতারণায় বাদ সাধে চলতি বছরের 11 জুলাই রাজধানীর রমনা থানায় হওয়া এক সাধারণ ডায়েরি, যেখানে বলা হয় ভুয়া কার্যাদেশ বানিয়ে প্রতারণা করছে ওরাসকম ও তার বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এটা তো ফলস, এটা মানে আমি শুনতেছি এর আগে এটা তদন্ত করছে ডিএমটিসিএল থেকে, এটা উন্নয়ন থেকে, যে এরকম হচ্ছে, মানে এই ওরাসকম এরকম করতেছে, কানে আসছে বা ওই যে টেলিফোনে অনেকে বলছে কোম্পানির নাম, আমি তো ওরাসকম মানে কাজে এখনো পাই নাই। 15 জুলাই পত্রিকায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে চলছে এমন প্রতারণা, পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে MRT 1-এর সব ধরনের কাজের জন্য অযোগ্য ঘোষণা করে ডিএমটিসিএল। প্রতারণার বিষয়ে কথা বলতে কাউসার আলম চৌধুরীর নিকুঞ্জের অফিসে যায় 21-এর টিম। সেখানে গিয়ে তাদের নিজস্ব গাড়িতেই দেখা যায় মেট্রো রেলের লোগো। কথা হয় প্রতিষ্ঠানটির কনসালটেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। আমরা কখনো কারো সাইন জালিয়াতি করিনি, প্রশ্নই আসে না। আপনারা বেশ কিছু ব্যবসায়ীর সাথে? না, এগুলি আমরা সত্যি কথা বলতে অফিস থেকে কেউ কোনো কিছুই করেনি। ওরাসকম বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরীকে সেখানে পাওয়া না গেলেও ফোনে কথা হয় তার সঙ্গে, তবে যথারীতি দায় অস্বীকার তার। নূর মোহাম্মদ আনিস আপনার অফিসে তাদেরকে আমি একটা নোটিশ জারি করছি, আনিস সাহেবকে আমি বলছি যে আপনি যদি এটা সমাধান না করেন, প্রত্যেকগুলি করছেন, এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থা নিচ্ছি আমি। এরপর তারা সমাধান না করে আমি এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এগুলো 1 টাকাও আমি নেইনি। দোষ দেয় তো আপনার? দোষ দিলে দিবে, এটা চালাক চতুর মানুষ ঠকানোর চেষ্টা করবে, তো ঠিকই আছে, আমাদেরকে তো দোষ দিবে, নিজের দোষটা কেউ স্বীকার করবে না। কয়েক ঠিকাদারের কাছ থেকে 20 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাউসার পাল্টা সাধারণ ডায়েরি করেছেন খিলক্ষেত থানায়। আসিফ সুমিত, 21-এর টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। 2 মাস ধরে বেতন পাচ্ছে না রাষ্ট্রীয় মালিকানাধীন 12 চা বাগানের শ্রমিকরা। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বেতন ভাতা না পেয়ে চরম দুর্ভোগে দিন কাটছে ন্যাশনাল টি কোম্পানির শ্রমিকদের। নেই কোনো সরকারি সহায়তা, একরকম নিরুপায় হয়েই আন্দোলনে নেমেছে তারা। এদিকে রাষ্ট্রীয় এই কোম্পানির ঘাটতি বাড়ছে প্রতিদিনই, বাড়ছে ব্যাংক ঋণের বোঝাও। এই অবস্থায় সরকারি সহযোগিতা চাচ্ছেন চা শ্রমিকরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 মাস ধরে বেতন ভাতা বন্ধ। ন্যাশনাল টি কোম্পানির মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি ও সিলেটে 1টি সহ মোট 12টি চা বাগানে বন্ধ রয়েছে শ্রমিকদের বেতন ভাতা সহ সাপ্তাহিক রেশন। এ অবস্থায় মানবেতর দিন কাটছে প্রায় 17,000 চা শ্রমিকের। আমাদের বাগান বন্ধ, আমরা কেমনে চলবো, কেমনে নাই, বাচ্চা কাচ্চা লইয়া আমরা বড় দিক দাঁড়িয়ে আছি। দীর্ঘদিন কাজ করার পরে যখন মজুরি দিচ্ছে না, রেশন দিচ্ছে না, তখন কিন্তু তারা রাজপথে নামতে বাধ্য হয়েছে। শ্রমিকরা জানায় প্রথম কিছুদিন দোকান থেকে বাকি খেলেও এখন তাও মিলছে না। সন্তানদের পড়ালেখার খরচ তো দূরের কথা, একরকম না খেয়েই দিন কাটছে তাদের। বেতন পাই না, আমরা ছোট বাচ্চা লই আমরা কেমনে কি করিয়া খাইমু? একজন না রুজি আমরা 7 জন খানাওয়ালা পরিবারে, হয় আমাদেরকে গুল্লি করবে না পেটে ভাত দেবে। এই অবস্থায় বিগত 21 অক্টোবর থেকে কাজে যাচ্ছেন না শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে বাগানের উৎপাদনও। তবে বেতনের দাবিতে প্রতিদিনই বাগানে চলছে আন্দোলন। এবং এনটিসি বাগান বন্ধ খোলা সহ তাদের দাবি দাবা নিয়ে রাতের অতি সত্ত্বেও এটা বাস্তবায়ন হয়। এনটিসির সমস্যা যদি সমাধান না করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে শ্রমিকরা। কর্তৃপক্ষ জানায় উৎপাদন খরচের চেয়ে চায়ের বিক্রয় মূল্য কম, এতে আর্থিক সংকটে পড়েছে বাগান। তবে এ সমস্যা কাটিয়ে উঠতে কাজ করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ ব্যাপারে স্যাররা আপ্রাণ চেষ্টা করতেছেন বাগানগুলো আবার আর্থিক সংকট কাটিয়ে চালু করার জন্য।
এই অবস্থায় সরকারি সহযোগিতার কথা বলেন ন্যাশনাল টি কোম্পানির এই কর্মকর্তা। তো খুব বেশি আশাবাদী হতে পারছেন না যে কবে নাগাদ আসলে এই সমস্যার সমাধান হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে বাগানগুলো আরো লোকসানে পড়বে, সেই সাথে জটিল হবে পরিস্থিতিও। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, ন্যাশনাল টি গার্ডেনে আছেন আমাদের প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যুক্ত হচ্ছি তার সাথে। বিকুল, এই চা বাগানের শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? ইসরাত জাহান, আপনি জানেন যে গত 70 দিন ধরে মৌলভীবাজারে সহ সারা দেশে ন্যাশনাল টি কোম্পানির 12টি চা বাগান সহ ফাঁড়ি সহ 19টি চা বাগানের 12,000 হচ্ছে নর্মাল শ্রমিক এবং ক্যাজুয়াল মিলিয়ে 18,000 শ্রমিক বেতন ভাতা পাচ্ছেন না। এই অবস্থায় তাদের পরিবার প্রয়োজন নিয়ে তারা মানবতর জীবনযাপন করছেন। অনেক পরিবারেই কিন্তু প্রতিদিন তাদের ঘরে চুলায় আগুন জ্বলছে না, কারণ তাদের খাবারের সঞ্চার নেই। গত 3 দিন আগে মৌলভীবাজার জেলা প্রশাসন প্রত্যেক পরিবারে 10 কেজি করে চাল দিয়েছে, তো এটিও শেষ হয়ে গেছে। তো এই অবস্থায় প্রত্যেকটি বাগানের এই যে প্রায় 50-60 হাজার শ্রমিক যে মানবতর জীবনযাপন করছেন, এর জন্য আমরা একাধিকবার চা বাগান কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, চায়ের যে উৎপাদন ব্যয় এবং তাদের শ্রমিকদের খরচ আয় যেটি হচ্ছে, এই দুটি মিলিয়ে তারা ঘাটতিতে আছেন, যে কারণে শ্রমিকদের তারা বেতন দিতে পারছেন না। এই অবস্থায় তারা কৃষি ব্যাংকের ঋণ পাওয়ার জন্য আবেদন করেছেন। ঋণ পেলে তারা শ্রমিকদের টাকা দিবেন, এছাড়া তাদের আর কোনো ব্যবস্থা নেই। তো আমরা দেখেছি এই গত 24 দিন ধরে আন্দোলন চলছে এই শ্রমিকরা। আমরা 2জন চা শ্রমিক নেতা আছেন, আমি একটু কথা বলছি এই বিষয়টি নিয়ে। তারা আন্দোলনে যেহেতু আছেন, আমি কথা বলছি। এই যে রামভজন কৈরি, চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক, একটু বলবেন যে ন্যাশনাল টি কোম্পানির এখন কি অবস্থায় আছে? ন্যাশনাল টি কোম্পানি এখনো তারা মজুরি পরিশোধ করছে না, শ্রমিকরা কাজে যেতে পারছে না খাদ্যাভাবের কারণে। এবং একই সঙ্গে এই ন্যাশনাল টি কোম্পানি মূলত একটা সিস্টেম হলো কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে তারা চলে। এখন তারা ঋণ পাচ্ছে না, দিচ্ছে না। এবং এখানে সব সময় আমরা কৃষি ব্যাংকের আমরা যেটা দেখেছি, ন্যাশনাল টি কোম্পানিতে সরকারিভাবে চেয়ারম্যান নিয়োগ হয়, মানে রাজনৈতিক ভাবেই নিয়োগ হয়, যদি আরো সুনির্দিষ্ট করে বলি, যে যার ফলে যারা চা সম্পর্কে অভিজ্ঞ না এমন কিছু লোক এখানে নিয়োগ হয়, ব্যবস্থাপনাতে এইভাবে নিয়োগ হয়। ফলে একটা চরম অব্যবস্থাপনার কারণে আজকে এই কোম্পানি লোকসানের শিকার হয়েছে এবং তার দায়ভার পড়ছে আমাদের শ্রমিকরা আজকে না খেয়ে থাকতে হচ্ছে। এই নেতা যদি বললেন যে চরম অব্যবস্থাপনার কারণেই কিন্তু ন্যাশনাল টি কোম্পানির আজকে এই অবস্থা। তো চা শ্রমিকরা যে আন্দোলন করছেন, আন্দোলন নিয়ে আমি সংক্ষেপে একটু জানবো চা শ্রমিকের এই নেতার কাছ থেকে। ধন্যবাদ। আসলে আন্দোলনে আমরা ওইভাবে করতেছি না, তারপরেও আমরা আশান্বিত যে চা শ্রমিকরা যাতে না খেয়েও এখন পড়ে আছে। আমরা আশান্বিত যে মালিকরা সবসময় আমরা যোগাযোগ করছি, মালিকের সাথে কথা বলছি, মালিকরা মানে বিভিন্ন ধরনের টালবাহানা করছেন। আমরা কিন্তু আন্দোলনে এখনো যাচ্ছি না। শ্রমিকরা না খেয়ে না পরে বাচ্চা কাচ্চাদেরকে এইভাবে পড়ে আছে, আমরা আলোচনা করার কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। আমরা ইতিমধ্যে দ্রুত গতিকে চাই, বাগান খুলে দিয়ে আমাদের যে মজুরি রয়েছে 10 সপ্তাহ মজুরি এবং রেশন দিয়ে দিলে আমরা কাজে চলে যাব। ধন্যবাদ। তিনি যেটা জানালেন যে বাগান কর্তৃপক্ষ 10 সপ্তাহের যে মজুরি দিয়ে দিলেই শ্রমিকরা কাজে যোগ দিবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ন্যাশনাল টি গার্ডেন থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বিকুল চক্রবর্তী। আর এর সাথে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। ভারতের হাসপাতালে আগুন, অন্তত 10 শিশুর মৃত্যু। বাংলাদেশ পাকিস্তানের নৌবাণিজ্য পুনঃস্থাপনকে ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। এবং টঙ্গীতে থানা হাজতে বসে মোটা অঙ্কের টাকা লেনদেন, পুলিশ কনস্টেবল ক্লোজ।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv এই চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।